আকাশ, তুমি কি প্রস্তুত দেশের জন্য লড়াই করতে? গতকালকে আরবি কলেজ থেকে 20 জন মেয়েকে কিডন্যাপ হয়েছে। এ খবর কেউ জানে না। আমাকে কলেজের একজন মেয়ে ফোন দিয়ে বলেছে এই কাজটা তোমাকে একা করতে হবে। স্যার, আমি প্রস্তুত আছি, বলেন কি করতে হবে আমাকে। তোমাকে আরবি কলেজে ভর্তি হতে হবে। আমি তোমার ভর্তির সকল কিছুর ব্যবস্থা করে দেব। উপরমহল থেকে আমাকে 5 মাসের সময় দিয়েছে। এই 5 মাস বলেছে যেন এই কাজ সম্পূর্ণ করার জন্য। এই 5 মাসে বলেছে কাজ সম্পূর্ণ করার জন্য। এর পিছনে যারাই থাকুক না কেন তাদের কি এর পিছনে যারাই থাকুক না কেন তাদেরকে তোমাকে ধরতে হবে। নিজের যদি আপন ভাই থাকে তাদেরকেও ধরতে হবে। কারোর ছাড় নেই। ইনশাল্লাহ স্যার, সবাইকে ধরবো। আপনি আমার বায়োডাটা সম্পর্কে ভালো করে জানেন। আপনি ওই কলেজে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর আমাকে টিম হিসেবে কাজ করতে হবে নাকি একা করতে হবে? তোমাকে পুরো কেসটা একাই হ্যান্ডেল করতে হবে। এখানে অন্য কাউকে দেওয়া যাবে না। ঠিক আছে স্যার, আপনি আমাকে শুধু কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দেন। আর আমার পরিচয় যাতে কলেজের কোনো শিক্ষক না জানতে পারে। জানতে পারলে হয়তো কোনো সমস্যা হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি কালকে তোমাকে ব্যবস্থা করে দেব। আর এই নাও কাগজ। বাকি কাগজগুলো আমি কলেজে পৌঁছে দিচ্ছি। এগুলো দেখলেই তোমাকে ভর্তি করে দেবে। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে প্রস্তুতি হই কালকের জন্য। ঠিক আছে, যাও। আর এই নাও আর একটা পিস্তল, আশা করি কাজে লাগবে। এই বলে মনির পিস্তল দিয়ে দিল আকাশকে। আকাশ পিস্তলটা নিয়ে চলে গেল তার কেবিনে। ড্রেস চেঞ্জ করে সকল কিছু নিয়ে চলে গেল বাসায়। আজকে প্রায় 2 বছর পর আকাশ বাসায় ফিরেছে। কাউকে না বলে কলিং বেল দিতেই আকাশের ছোট বোন এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, ভাইয়া, তুমি না জানিয়ে চলে এসেছো? হ্যাঁ, চলে এসেছি। আর আম্মু আব্বু কোথায়? ওনারা তো টিভি দেখতেছে, দাঁড়াও ডাক দিতেছি। ডাক দিতে হবে না, আমি নিজেই যাইতেছি, ওদেরকে সারপ্রাইজ দিব। এই বলে আকাশ চলে গেল বাড়ির ভিতরে। তার আম্মু আব্বুর পেছনে দাঁড়িয়ে বলতে লাগলো, আম্মু আব্বু, তোমরা কেমন আছো? কি ব্যাপার আকাশের আব্বু? আকাশের গলার শব্দ শুনতে পেলাম। আমিও তো সেম শুনতে পেলাম। এই বলে দুজন পেছনে তাকাতে দেখতে পেল আকাশ দাঁড়িয়ে আছে। এটা দেখে আকাশের আম্মু সোফা থেকে উঠে দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আকাশ বাবা, কেমন আছিস তুই? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। আম্মু, ছুটি পাই না, এর জন্য আর কি আসতে পারি না। এখন থেকে 6 মাস বাড়িতেই থাকবো। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। ঠিক আছে আম্মু, যাইতাছি। এই বলে আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে, খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় চাঁদনি বলতে লাগলো, ভাইয়া, হঠাৎ 6 মাস তুমি বাসায় থাকবে কেন? অফিস থেকে কি ছুটি দিয়েছে? অফিস থেকে ছুটি দেয় নাই। তোদের কলেজের পাশে আরবি কলেজ নামের একটা কলেজ আছে, ওই কলেজে নাকি নিয়মিত কিডন্যাপিং হচ্ছে। এই জন্য স্যার আমাকে পাঠিয়েছে তাদেরকে ধরার জন্য। যদি কিডন্যাপিং হতো তাহলে খবরে তো দেখানো হতো। কই, একবারও তো খবর দেখলাম না। এই খবরটা কেউ পায় নাই, আমাদের স্যার পেয়েছে, তাই তো আমাকে এই কাজটা দিয়েছে। আম্মু, তোমরা থাকো, আমি রুমে গেলাম। অনেকদিন পর আসলাম, একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে, যা তাহলে রুমে। আকাশ চলে গেল রুমে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। রাত 9টা। আকাশ ঘুম থেকে উঠে নিচে চলে আসলো। এসে দেখে তার চাচাতো বোন হিয়া বসে আছে। আকাশকে দেখে হিয়া বলতে লাগলো, ভাইয়া, কেমন আছো? অনেকদিন পর বাসায় আসলে। এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আর এত রাতে তুই এখানে কি করিস? তোমাকে দেখতে আসলাম, এখন চলে যাব। একা একা যেতে পারবি তো? আমি কি এখনো বাচ্চা আছি নাকি যে আমি একা একা যেতে পারবো না? তবুও একা একা না যাওয়াই ভালো। চল, তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি, চাচা চাচির সাথেও দেখা করে আসবো। এই বলে আকাশ হিয়াকে নিয়ে চলে আসলো বাইরে। দুজন হেঁটে হেঁটে হিয়াদের বাসার দিকে যাচ্ছে। এমন সময় পেছন থেকে একটা গাড়ি এসে যে হিয়াকে তুলে নিতে যাবে, এমন সময় আকাশ তার কোমর থেকে পিস্তল বের করে গুলি করতেই তারা পালিয়ে গেল। হিয়া, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইয়া, আমি ঠিক আছি। ওরা কারা ছিল আর তোকে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছিল? আমি জানি না ভাইয়া, ওরা কারা ছিল, ওদেরকে তো আমি চিনিও না। ও আচ্ছা, চল আগে তোকে বাসায় দিয়ে আসি, এরপর না হয় ওদের ব্যাপারে খোঁজ নিব।
আর তুই কোন কলেজে পড়িস? আরবি কলেজে পড়ি। কেন, কি হয়েছে? না, এমনি জিজ্ঞাসা করলাম। আর শোন, বাসা থেকে বের হওয়ার সময় সব সময় ফোনটা তোর সাথে রাখবি আর লোকেশন চালু করে রাখবি। কেন ভাইয়া, হঠাৎ তুমি এইসব বলছো? যেহেতু ওরা তোকে নিয়ে যেতে এসেছিল, আমার কারণে নিয়ে যেতে পারে নাই, হয়তো আবারও চেষ্টা করবে তোকে নিয়ে যাওয়ার জন্য। তাই বলতেছি তুই সাবধানে থাকবি। আর কালকে আমি তোদের কলেজে যাব। আমাকে ভুলেও ভাইয়া ডাকবি না কলেজে। আমাকে না চেনার ভান ধরে থাকবি। আমি ওই কলেজে একটা মিশনে যাব। ঠিক আছে ভাইয়া, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। পিয়া আর আকাশ চলে আসলো বাসায়। আকাশ তার চাচা চাচির সাথে দেখা করে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই চাঁদনি এসে দরজা খুলে দিল। আকাশ ভেতরে প্রবেশ করলো। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। ল্যাপটপে আরবি কলেজের পুরোটা ভালোভাবে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দেখার পর আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। আকাশ চলে গেল কলেজে। ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় কিছু সিনিয়র ছেলে পেলে আকাশকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, ও মাই গড, এত সুন্দর কিউট ছেলে আজকে দেখলাম। ভাই, তোমার নাম কি? ভাই, আমার নাম আকাশ। আপনারা আমাকে এভাবে ঘিরে ধরেছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার ভয় হচ্ছে অনেক। আরে ভয় পেও না, আমরা তোমার সিনিয়র, তাতে কি হয়েছে? তোমার মতো এত কিউট ছেলে আজকে দেখলাম। তা তুমি কোন ইয়ারে পড়ো? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। প্লিজ ভাইয়ারা আমাকে ছেড়ে দেন। এই তোরা ছেড়ে দে, পিচ্ছি তো, ভয় পাচ্ছি। আকাশ চলে আসলো এখান থেকে প্রিন্সিপাল স্যারের রুমের কাছে। দরজার সামনে দাঁড়িয়ে আকাশ বলতে লাগলো, স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ, ভিতরে আসো। আকাশ চলে গেল ভেতরে। ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে প্রিন্সিপাল স্যারের হাতে দিয়ে দিল। প্রিন্সিপাল স্যার কাগজপত্র দেখে বলতে লাগলো, তুমি মনির স্যারের চাচাতো ভাইয়ের ছোট ছেলে, তাই তো? হ্যাঁ স্যার, অনেক দিনের ইচ্ছা ছিল এই কলেজে ভর্তি হব। আজকে আমার স্বপ্ন পূর্ণ হলো। আচ্ছা, এখন ক্লাসে যাও। আকাশ চলে গেল প্রিন্সিপাল স্যারের রুম থেকে। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো ক্লাসে। রুমে প্রবেশ করতেই দেখতে পেল হিয়া বসে আছে। হিয়া আকাশকে দেখে কিছু না বলে চুপ করে রইল। এমন সময় হিয়ার বান্ধবী বলতে লাগলো, হিয়া, ছেলেটাকে দেখেছিস? মনে হয় আজকে প্রথম এসেছে কলেজে। চল পরিচয় হয়ে আসি। পরিচয় হওয়ার দরকার নেই। ওনার সাথে পরিচয় হয়ে আমাদের কি লাভ হবে বলতো তোরা? আরে দেখেছিস না, ছেলেটা কি স্মার্ট, তবে একটু বোকার মতো লাগতেছে। গরমের সময় কেউ এরকম শীতের জামা কাপড় পরে আসে নাকি? আমার খুব ভালো লেগেছে। তুই বসে থাক, আমি কথা বলে আসতেছি। এই বলে খুশি চলে গেল আকাশের কাছে। এদিকে আকাশ বেঞ্চে বসে আছে মাথা নিচু করে। এমন সময় খুশি বলতে লাগলো, এই ছেলে, তুমি কি এই কলেজে নতুন? আগে তো কখনো দেখি নাই তোমাকে। জি আপু, আমি এই কলেজে নতুন, আজকে প্রথম এসেছি। কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই এসেছি। তা তোমার নাম কি? আর আমরা কি বন্ধু হতে পারি? আমার নাম হচ্ছে আকাশ। আম্মু বলে দিয়েছে কোনো মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব না করতে, কারণ মেয়ে মানুষ নাকি অনেক পচা। তোমার আম্মু মিথ্যা কথা বলেছে। আমরা পচা না, আমরা অনেক ভালো। আমাদের সাথে বন্ধুত্ব করে দেখো। না না, আমি আপনাদের সাথে বন্ধুত্ব করব না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। এই তোরা, ছেলেটা যখন বন্ধুত্ব করতে চাইছে না, তুই জোর করছিস কেন? চলে আয়। তোমার সাথে তো আমি বন্ধুত্ব করেই ছাড়বো। এখন চলে যাচ্ছি। এই বলে খুশি চলে গেল। বেশ কিছুক্ষণ পর ক্লাসে প্রবেশ করলো স্যার। ক্লাস করিয়ে চলে গেল। আকাশ কয়েকটা ক্লাস করে চলে আসলো বাইরে। ঘুরে ঘুরে দেখছে কলেজটা। এমন সময় পেছন থেকে কে যেন ডাকতে লাগলো আকাশকে। আকাশ পেছনে ফিরে দেখে তার পরিচিত একজন আলম স্যার। আলম স্যার আকাশের কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি এত বছর পর এই কলেজে এসেছো যে? স্যার, এই কলেজে এসেছি অন্য একটা কারণে। আপনি এই কলেজে কি করেন? আমি তো এই কলেজের শিক্ষক। আচ্ছা, তুমি এই কলেজে এসেছো কেন? কোনো কারণ তো আছে। আর তুমি এখন কিসের চাকরি করো? আমি এখন ছোটোখাটো একটা জব করি। আচ্ছা স্যার, পরে কথা হবে। আপনি যেহেতু এই কলেজে আছেন, আর একটা কথা, আমি যে এই কলেজে পড়ালেখা শেষ করে চলে গেছি, এটা আপনি কাউকে বলবেন না। আপনার কাছে হাত জোড় করছি।
ঠিক আছে, আমি কাউকে বলবো না। আকাশ চলে আসলো কলেজের বাইরে। এসে দেখে রাতে যে গাড়িটা হিয়ার উপর হামলা করেছিল সেই গাড়িটা দাঁড়ানো আছে। এটা দেখে আকাশ কিছুটা সন্দেহ করতে লাগলো। আকাশ চলে আসলো দোকানে। দোকান থেকে একটা 7 আপ কিনে বলতে লাগলো, আচ্ছা চাচা, এই গাড়িটা কি প্রতিদিন এইখানে থাকে নাকি এই সময়? প্রতিদিন থাকে না, সপ্তাহে 3 দিন বা 4 দিন এখানে আসে। কলেজের ভিতর থেকে কয়েকজন মেয়েকে ডেকে নিয়ে গাড়িতে উঠিয়ে কোথায় যেন চলে যায়। এর পরের দিন থেকে ওই মেয়েগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। এটা শুধু আমি মাঝে মাঝে খেয়াল করি। প্রিন্সিপাল স্যার কিছু দেখে না, ওনাকে শুধু এই কলেজের এমনিতে রাখা হয়েছে নাকি? তা বাবা, তুমি এই কলেজে পড়ো? হ্যাঁ চাচা, আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর আপনাকে ধন্যবাদ আমাকে এটা বলার জন্য। এই নেন আপনার 7 আপের টাকা। আকাশ টাকাগুলো দিয়ে পাশে আরেকটা দোকানে বসে পড়লো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ দেখতে পেল সকালে যে সিনিয়র ছেলেগুলো তাকে বিরক্ত করেছিল সেই ছেলেগুলো কয়েকজন মেয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছে। প্রায় 10 মিনিট গাড়িতে বসে থাকার পর ছেলেগুলো গাড়ি থেকে নেমে গেল, কিন্তু মেয়েগুলো আর নামলো না। গাড়ি থেকে ছেলেগুলো নেমে যাওয়ার পর গাড়িটা ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই কলেজের এরিয়া থেকে কোথায় যে চলে গেল আকাশ বুঝতে পারল না। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো হিয়াদের বাসায়। প্রায় 1 ঘন্টা পর হিয়া আসলো। হিয়াকে দেখে আকাশ বলতে লাগলো, হিয়া, তোকে কি কলেজের সিনিয়ররা কোথাও যেতে বলেছিল নাকি? হ্যাঁ ভাইয়া, কলেজের সিনিয়ররা বলেছিল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। কেন ভাইয়া, কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই। আসলে কলেজের সিনিয়ররা মেয়েদেরকে কিডন্যাপ করে পাচার করে দেয়। তুই একটু সাবধানে থাকিস, আর ওরা যদি কোথাও যেতে বলে যাবি না। ঠিক আছে ভাইয়া। আকাশ চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিতেই দেখতে পেল তার স্যার ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আকাশ, তোমার সামনে থেকে মেয়েগুলোকে তুলে নিয়ে গেছে, তুমি দেখো নাই? স্যার, আমি বুঝতে পারি নাই তারা যে মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, কাল থেকে আর কোনো মেয়ে কিডন্যাপ হবে না। আর মেয়েগুলোকে পাচার করার দায়িত্ব হয়তো নিয়েছে কলেজের সিনিয়র ছেলেরা, কারণ ছেলেগুলো মেয়েগুলোকে ডেকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছে। এরপর গাড়ি কোথায় চলে গেছে আর জানি না। যে করেই হোক তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করো, তোমার উপর শেষ ভরসা। জি স্যার, যতটুকু সম্ভব আমি কাজ শেষ করতেছি। আচ্ছা স্যার, এখন রাখি, একটু বাইরে যাব, একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, যাও তাহলে। আকাশ চলে আসলো বাইরে। কলেজের ওই সিনিয়র ছেলেটার পরিচয় বের করে চলে আসলো তাদের বাসার সামনে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ছেলেটা বের হলো বাইক নিয়ে। বেশ কিছুক্ষণ পর ছেলেটা তার বাইক নিয়ে কোথায় যেন যেতে লাগলো। এটা দেখে আকাশ ছেলেটার পিছু করে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ দেখতে পেল ছেলেটা শহরের থেকে কিছুটা দূরে একটা জঙ্গলের ভিতরে ভাঙা একটা বাড়ি আছে, সেই বাড়ির ভিতরে ঢুকে পড়লো। আকাশ এটা দেখে ছেলেটার পিছু পিছু বাড়িটার পেছন থেকে চলে গেল। জানালা দিয়ে উকি দিয়ে দেখতে লাগলো ভেতরে কি আছে। ভিতরে উকি দিতেই দেখতে পেল কয়েকটা মেয়েকে শুয়ে রেখেছে আর কয়েকজন ছেলে মিলে শারীরিক সম্পর্ক করছে। এটা দেখে আকাশের মাথা গরম হয়ে গেল, কিন্তু কিছু করলো না, কারণ এখন কিছু করলে সবাই সাবধান হয়ে যাবে। এমন সময় ওই ছেলেটা বলতে লাগলো, কিরে, তোরা কি মেয়েগুলোর সাথে শারীরিক সম্পর্ক করেই যাবি নাকি? এভাবে শারীরিক সম্পর্ক করলে মেয়েগুলোকে পাচার করতে পরে সমস্যা হবে। জানিস তো আমাদের বস কতটা কড়া। ভাই, মেয়েগুলোকে পেয়ে গেছি, এমনি এমনি ছেড়ে দেবো নাকি? কিছুক্ষণ মজা করে নি, আপনি মজা করেন, খুব ভালো লাগবে। প্রতিদিন আর কত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করব বলতো? গতকালকে ও দুজনের সাথে শারীরিক সম্পর্ক করেছি, আজকে না হয় আর করব না। শরীরে এনার্জি বাড়াতে হবে। বস ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ, বস ফোন দিয়েছিল, বলেছে 15টা মেয়ে লাগবে কালকের ভিতর। আমাদের এইখানে তো 9টা মেয়ে আছে, আর 6টা মেয়ের প্রয়োজন। কালকে কিভাবে মেয়ে জোগাড় করব? আমি থাকতে তোরা এসব নিয়ে চিন্তা করিস কেন? আগে টাকা দে সবগুলো মেয়ের, এরপর দেখতেছি কোথায় থেকে জোগাড় করা যায়। বসকে চিন্তা করতে বারণ করিস। এই নিন ভাই টাকা। কি ব্যাপার, এবার টাকা কম দিয়েছে কেন? ভাই, টাকা কম দেয় নাই, আসলে গাড়িটা নষ্ট হয়ে গেছে। গাড়িটা ঠিক করার জন্য আপনার এইখান থেকে 1 লক্ষ টাকা নিয়েছি। গাড়ি ঠিক না করলে আমরা মেয়েগুলোকে আনবো কিভাবে? আচ্ছা, ভালো করেছিস। এখন তাহলে আমি যাই। আর বস কবে আসবে কিছু বলেছে তোদেরকে? না বস, কিছু বলে নাই, কবে আসবে।
আজিজ চলে গেল। এদিকে আকাশ চলে আসলো ওইখান থেকে, কারণ ওইখানে থাকলে হয়তো ওরা সন্দেহ করবে। কয়েকটা ক্যামেরা লাগিয়ে এসেছে যাতে সব কিছু দেখতে পারে এবং তাদের কথা শুনতে পারে। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো বাসায়। পরের দিন কীভাবে মেয়েগুলোকে তুলে নিয়ে যাবে এই সকল ভাবতেছে আজিজ। এদিকে আকাশ ভাবতেছে মেয়েগুলোকে কিভাবে তাদের হাত থেকে বাঁচানো যায়। এমন সময় আকাশ মনে মনে বলতে লাগলো, আমি তো চাইলে আজিজের ফোন চেক করতে পারি, সে কার সাথে কী কথা বলেছে। যে করেই হোক আমাকে আজিজের কল লিস্ট বের করতেই হবে। এই বলে আকাশ ফোন দিল হিয়াকে। একবার রিং হতে হিয়া ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যাঁ আকাশ ভাইয়া, বলো কি বলবে। আচ্ছা হিয়া, তুই আমাকে একটা হেল্প করতে পারবি? কলেজের সিনিয়র আজিজের নাম্বার আমাকে এনে দিতে পারবি কোথাও থেকে 1 ঘন্টার মধ্যে? হ্যাঁ ভাইয়া, এতে দিতে পারবো। আমার এক বান্ধবী আজিজের ছোট বোন, তার কাছে নাম্বার আছে হয়তো, আমি তার কাছ থেকে নাম্বার এনে দিতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি দে। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর হিয়া ফোন দিল আকাশকে। আকাশ ফোনটা রিসিভ করে বলতে লাগলো, নাম্বার পেয়েছিস নাকি? হ্যাঁ ভাইয়া, নাম্বার পেয়েছি। 0179950, এইটা হচ্ছে আজিজের নাম্বার। আচ্ছা এখন রাখলাম, পরে কথা হবে তোর সাথে। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশ তার ল্যাপটপে টাইপ করতে লাগলো। বেশ কিছুক্ষণ টাইপ করার পর আজিজের কল ডিটেলস পেয়ে গেল। একটা নাম্বারে বেশ কয়েকবার কল এসেছে। ওই কলটা সকল ভয়েস শুনতে লাগলো। বেশ কিছুক্ষণ শোনার পর আকাশ মনে মনে বলতে লাগলো, ঠিক আছে আজিজ, দেখি তুই কীভাবে কালকে আমার হাত থেকে মেয়েগুলোকে নিয়ে যাস। এই বলে আকাশ ল্যাপটপটা বন্ধ করে ফেলল। রাতে খাওয়া দাওয়া করে পিস্তলটা ভালোভাবে তার ব্যাগের ভেতর রেখে দিল, সাইলেন্সার লাগিয়ে। আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। আকাশ চলে গেল কলেজে। গেটের সামনে দাঁড়িয়ে আছে আজিজ এবং তার কয়েকজন বন্ধু বান্ধব। আকাশকে দেখে আজিজ বলতে লাগলো, এই যে সুইট ছেলে, এদিকে আসো, তোমাকে দিয়ে কিছু কাজ করাবো। আকাশ চলে গেল আজিজের কাছে। আজিজ বলতে লাগলো, এই নাও, এখানে 5 থেকে 10টা চিঠি আছে। এই 10টা চিঠি তুমি এখানে নাম এবং ক্লাস লেখা আছে, ওইখানে গিয়ে এই চিঠিগুলো দিয়ে দেবে। আপনি যেহেতু আমাকে দিয়েছেন সেহেতু আপনি নিজে থেকেই তাদেরকে দিলে খুব ভালো হবে। আমি গেলাম। এই বলে আকাশ চলে গেল। এদিকে আজিজ রেগে যেই কিছু করতে যাবে, এমন সময় আজিজের বন্ধু ফারুক বলতে লাগলো, আজিজ রেগে গেলে চলবে না, দে আমার কাছে, আমি তাদের কাছে পৌঁছে দিচ্ছি চিঠিগুলো কারো মাধ্যমে। তুই কোনো চিন্তা করিস না, আজকে যে করেই হোক 6টা মেয়ে আমরা নিয়ে যাব। এইভাবে কলেজ থেকে মেয়ে কমে যাচ্ছে, যদি প্রিন্সিপাল জানতে পারে তাহলে কিছু একটা সমস্যা হবে। বেশ কয়েকদিন এই কলেজ থেকে মেয়ে নেওয়া যাবে না, আমাদেরকে অন্য কলেজ টার্গেট করতে হবে। আমরা অন্য কলেজে টার্গেট করব কিভাবে, তুই একটু খুলে বলতো। আমরা এখন ফেসবুক গ্রুপ খুলব। আমাদের আশেপাশে কলেজের কিছু তো মেয়ে আছে, সবার আইডিতে অ্যাড করো, তাই না? হ্যাঁ আছে, তাতে কি হয়েছে? ওই মেয়েগুলোকে টার্গেট করে এমনভাবে পোস্ট করব যাতে তারা আমাদের নিজ ইচ্ছা থেকে মেসেঞ্জারে নক দেয়। এরপর ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে টাকার লোভ দেখিয়ে আমাদেরকে মেয়েগুলো কিডন্যাপ করতে হবে, তাদের মাধ্যমে অন্যান্য মেয়ে। এটা একদম ঠিক বলেছ, তাহলে এই কাজ করতে হবে। এখন এগুলো কোনো রকমে দিয়ে আসি। এই বলে ফারুক চলে গেল। এদিকে আজিজ দাঁড়িয়ে আছে। আকাশ সকল কিছু খেয়াল করতে লাগলো। ফারুক সবাইকে চিঠিগুলো দেওয়ার পর মেয়েগুলো ভয় পেয়ে গেল এবং যে আজিজের কাছে আসতে যাবে এমন সময় আকাশ তাদেরকে বলতে লাগলো, সবাই শুনো, তোমাদেরকে ভয় দেখানো হচ্ছে। তোমরা কেউ আজিজের কাছে যাবে না, ওরা তোমাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আপনি কে আর আমাদের এসব বলছেন কেন? ওরা আমাদের নিয়ে গিয়ে কি করবে? ওরা তোমাদের নিয়ে গিয়ে পাচার করে দিবে। আমি সিআইডি অফিসার আকাশ, এই দেখো আমার আইডি কার্ড। সো তোমরা যাবে না। আর আমি কলেজে এসেছি এই কারণেই, এই কলেজ থেকে মেয়ে কিডন্যাপ হচ্ছে প্রতিনিয়ত। তোমরা কেউ আমার পরিচয় কাউকে জানাবে না। এই নাও আমার নাম্বার, যদি কোনো বিপদ হয় তাহলে এই নাম্বারে ফোন দেবে। সাবধানে থাকবে তোমরা সবাই। আকাশ চলে গেল। এদিকে মেয়েগুলো চলে গেল ক্লাসে। আজিজ ফারুক দুজন বসে আছে। এমন সময় আজিজ বলতে লাগলো, কিরে মারুফ, মেয়েগুলো এখনো আসলো না কেন? তুই তাদের হাতে ভালোভাবে ঠিক চিঠিগুলো পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ, আমি নিজের হাতে তাদের কাছে চিঠিগুলো পৌঁছে দিয়েছি, ওরা আসলো না কেন বুঝতে পারছি না।
কলেজ শেষ হয়ে গেল, কিন্তু মেয়েগুলো পেছনের গেট দিয়ে চলে গেল তাদের বাসায়। এদিকে আকাশ পুরো কলেজের সবাই চলে যেতেই আকাশ সবার শেষে বাইরে বের হতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আকাশ বাইরে বের হয়ে দেখে গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আজিজ এবং ফারুক। তারা দুজন একে অপরকে বলছে, মারুফ, এখন কিভাবে কি করি? রাতের মধ্যে 6টা মেয়ে কোথায় থেকে জোগাড় করব? আমিও বুঝতে পারছি না 6টা মেয়ে কোথা থেকে জোগাড় করব। এভাবে মাথা গরম করলে কোনো কিছুই মাথায় ঢুকবে না। চল এখন বাসায় যাই, গিয়ে ঠান্ডা মাথায় বাড়তে থাকি। এখনো আমাদের হাতে সময় আছে অনেক। বাসায় গেলে চলবে না, যে করেই হোক রাস্তা থেকে হলেও মেয়ে তুলে নিয়ে যেতে হবে। চল এখন যাওয়া যাক। এই বলে ফারুক আজিজ উঠে গেল গাড়িতে। ফারুক ড্রাইভ করছে, এদিকে আকাশ তাদের পিছু করছে যাতে কোনো মেয়েকে কিডন্যাপ না করতে পারে। হঠাৎ রাস্তায় একটা মেয়ে দেখতে পেল কিছুটা দূরে। এদিকে আকাশও দেখতে পেল মেয়েটাকে। এটা থেকে আকাশ তার বাইক একটা টান দিয়ে চলে গেল মেয়েটার সামনে। আজিজ দেখে মেয়েটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কে আপনি? আর হঠাৎ করে এইভাবে আপনি আমার সামনে এসেছেন কেন? আমি হচ্ছে সিআইডি অফিসার আকাশ। পেছনে তাকিয়ে দেখেন একটা কালো কালারের গাড়ি দাঁড়িয়ে আছে। এটার ভিতরে 3 জন মানুষ আছে। ওরা আপনাকে একা পেয়ে কিডন্যাপ করতে চাইতেছে। আপনি কোথায় যাবেন? কিছু মনে না করলে চলেন, আপনাকে কোথাও একটা দিয়ে আসি। এভাবে রাস্তায় একা দাঁড়িয়ে থাকলে ওরা আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি আমাদের বাসায় যাচ্ছি, সামনে আমাদের বাসা, 5-6 মিনিট লাগেই রিক্সা দিয়ে গেলে। চলেন তাহলে আপনাকে নামিয়ে দিয়ে আসি আপনাদের বাসায়। এই বলে আকাশ মেয়েটাকে নিয়ে চলে গেল। এদিকে আজিজ বলতে লাগলো, ও শিট, এই ছেলেটা হঠাৎ কোথা থেকে চলে আসলো? ভেবেছিলাম একটা মেয়ে পেয়েছি, কিন্তু এই ছেলেটার জন্য মেয়েটা পেলাম না। এভাবে চিন্তা করলে চলবে না আজিজ, শান্ত হ। সামনে গিয়ে দেখি হয়তো মেয়ে পাওয়া যাবে। হ্যাঁ, সামনের দিকে চল। আজিজ সামনের দিকে চলতে লাগলো। আকাশ মেয়েটাকে নামিয়ে দিয়ে তার ব্যাগ থেকে অন্য একটা শার্ট বের করে পরে নিল, যাতে আজিজ বুঝতে না পারে এটাই সেই ছেলে। আকাশ আবারও পিছু করতে লাগলো তাদের। কয়েকটা মেয়ে পেয়েছে, কিন্তু আকাশের জন্য কিডন্যাপ করতে পারেনি। রাত প্রায় 12টা। আজিজ এবং ফারুক বসে আছে সেই বাড়িতে। এমন সময় ছেলেগুলো বলতে লাগলো, ভাই, এখন আমরা কি জবাব দিব বসকে? কিছুক্ষণ পর বস ফোন দিবে। আমার কাছে ফোনটা দে, আমি কথা বলবো বসের সাথে, দেখি বস কি বলে। দেখুন আজিজ ভাই, আমাদের বস কিন্তু বহুত রাগী, আপনি ভালোই করেই জানেন ওনার রাগ সম্পর্কে। তো কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলবেন। বেশ কিছুক্ষণ পর আজিজের বস ফোন দিল। আজিজ ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ বস, কেমন আছেন? আমি ভালো আছি, তা আগে বলো সব মেয়ে রেডি তো? আসলে বস, আমরা 6টা মেয়ে জোগাড় করতে পারি নাই, অনেকটা চেষ্টা করেছি। তোমাদেরকে টাকা দেই এই সব শোনার জন্য নাকি? আর একদিন সময় দিলাম, এই একদিনের ভিতরে যদি তোমরা মেয়ে আনতে না পারো তাহলে তোমাদের সবাইকে গুলি করে মারবো। বস, আপনি কালকে মেয়ে পেয়ে যাবেন, চিন্তা করবেন না। এখন রাখছি তাহলে। এই বলে আজিজ ফোনটা কেটে দিল। এদিকে আকাশ কথাগুলো শুনে মিটিমিটি হাসতে লাগলো। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার স্যার ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মনির বলতে লাগলো, আকাশ, কাজ কেমন চলছে? স্যার, কাজ ভালো চলতেছে। আশা করতেছি কিছুদিনের মধ্যে তাদেরকে ধরে ফেলবো। আপনি কোনো চিন্তা করবেন না, যেহেতু আমাকে কাজটা দিয়েছেন, আমি কাজটা সম্পূর্ণ করে এরপর আপনার সামনে হাজির হব। ঠিক আছে। আর উপর মহল থেকে আরেকটা চিঠি এসেছে, তোমাকে পিক পাঠিয়ে দিয়েছি, পড়ে নিও চিঠিটা। ঠিক আছে স্যার, রাখছি তাহলে। আকাশ ফোনটা রেখে ওই বাড়ির ক্যামেরার ভিডিওটা চালু করলো। বেশ কিছুক্ষণ পর আকাশ বলতে লাগলো, যতই চেষ্টা করো না কেন, আর তোমরা মেয়ে পাচার করতে পারবে না। আমি এখন চলে এসেছি, কাল থেকে তোমাদের উপর আরও বেশি নজর রাখবো। রেডি থেকো তোমরা। এই বলে আকাশ চলে গেল নিচে। খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, আমি কালকে চাঁদনিকে কলেজে পাঠাতে চাচ্ছিলাম, তুই কি বলিস? এখন চাঁদনিকে কলেজে পাঠাবো? না আব্বু, এখন চাঁদনিকে কলেজে পাঠানোর দরকার নেই। আমি যেদিন বলবো ওই দিন চাঁদনিকে কলেজে পাঠাবি। আজিজ এখন পাকড়া কুকুরের মতো হয়ে গেছে, চারিদিকে মেয়ে খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। সো এখন বের হলে খুব সাবধানে বের হতে হবে, আর বাইরে বের হওয়া যাবে না। শুনেছিস তো তোর ভাই চাঁদনি কি বলেছে? বাইরে বের হওয়া যাবে না এখন, পরিস্থিতি ঠান্ডা হোক, এরপর না হয় তুই কলেজে যাবি।
কিন্তু ভাইয়া, আমার তো সামনে পরীক্ষা। এখন কলেজে না গেলে পরীক্ষার সকল কিছু পাবো কোথা থেকে? কোনো চিন্তা করিস না, আমি হিয়াকে বলি সকল কিছু ব্যবস্থা করে দিব। আর তোর বান্ধবী তো আছে, তাদের কাছ থেকে নোট নিয়ে নিবি, তাহলেই তো হবে। ঠিক আছে ভাইয়া, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 7টা আকাশ উঠে রেডি হয়ে চলে গেল কলেজের সামনে, কারণ আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। সকাল 7টা বাজে আসতে বলেছে সবাইকে। সবাই চলে এসেছে। এদিকে আকাশ ছদ্মবেশে ধারণ করে এসেছে, কারণ যাতে কেউ তাকে চিনতে না পারে। বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর আকাশ দেখতে পেল আজিজের সাথে একটা মেয়ে আসছে এদিকে। চলে গেল ওই মেয়েটার সামনে। আকাশ দাঁড়াতে আজিজ কিছুটা দূরে চলে গেল। এটা দেখে আকাশ মেয়েটাকে বলতে লাগলো, ওর সাথে যাবে না, সে তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তুমি কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে বলবে আমি আমার আরও বান্ধবীকে নিয়ে আসতেছি, এইসব বলে তার কাছ থেকে কেটে পড়বে। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সতর্ক করে দেওয়ার জন্য। আকাশ মেয়েটাকে সতর্ক করে আবার চলে গেল বাইরে। এদিকে মেয়েটা আজিজকে হাউফাউ বুঝিয়ে সুঝিয়ে চলে আসলো। যাক, খুব ভালো হলো এই মেয়েটাকে নিয়ে এসে। এখন এই মেয়েটা তার বান্ধবীদের নিয়ে আসবে। যেহেতু 1 লক্ষ টাকা নিয়ে গেছে, সে তো তার বান্ধবীদের নিয়ে আসবে। এরপর আমার আর কোনো চিন্তা থাকবে না। এইসব মনে মনে ভাবছে আজিজ। এদিকে আকাশ তো বেশ হাসি খুশি, কারণ আজিজের কাছ থেকে 1 লক্ষ টাকাও নিয়েছে, আবার হাউফাউ বুঝিয়ে চলে গেছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু মেয়েটা আর আসলো না। এটা থেকে আজিজ মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, মেয়েটা আসবে না নাকি? এইসব ভাবছে আজিজ। এমন সময় ফারুক আসলো। আজিজকে চিন্তা করতে দেখে ফারুক বলতে লাগলো, কি ব্যাপার আজিজ, তুই কি নিয়ে চিন্তা করছিস বলতো? আরে একটা মেয়েকে নিয়ে এসেছিলাম। মেয়েটা আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে বলেছে তার বান্ধবীদের নিয়ে আসতেছে এই কাজ যোগ দেওয়ার জন্য, কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে এখনো আসলো না। তোর কি মনে হয় মেয়েটা আসবে? মেয়েটা তোকে বোকা বানিয়ে চলে গেছে। তুই এতটা বোকা হলি কিভাবে বলতো আজিজ? বলতেছিস মেয়েটা আমাকে বোকা বানিয়ে চলে যাবে কিভাবে? মেয়েটা তো বেশ ভালো ছিল, আমাদের সাথে হঠাৎ করে এমন হচ্ছে কেন বলতো? জানি না রে আজিজ, আমাদের সাথে হঠাৎ করে এমন হচ্ছে কেন বুঝতে পারছি না। কেউ হয়তো আমাদের পিছু করছে। আরে কেউ আমাদের কিছু করবে না কিভাবে? আমরা তো বোঝার মতো কোনো কিছু রাখি না। আর আমরা যখন গাড়ি চালাই তখন তো আগে পিছে সকল কিছু দেখে নেই, কেউ তো থাকে না। হ্যাঁ আমি জানি কেউ থাকে না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছনে আছে। এর জন্য আমরা কয়েকদিন ধরে মেয়েগুলো ধরতে পারছি না। যাকেই ধরতে যাচ্ছি কোনো না কোনো বাধা আসছে। ঠিক বলেছিস, কোনো না কোনো বাধা আসতেছে। আজকে যদি মেয়েগুলো না নিয়ে যেতে পারি তাহলে আমাদেরকে তো মেরে ফেলবে ওই শালা। এখন আমরা কি করব? এক কাজ করা যায় না? কি কাজ? আচ্ছা, তোর কাছে আমাদের জীবন বেশি নাকি অন্য কারো জীবন বেশি? নিশ্চয় আমাদের জীবন বেশি। আর তুই কি বোঝাতে চাইছিস, ভালোভাবে বুঝিয়ে বলতো। আমি বুঝতে চাইছি যে তোর তো 2টো বোন আছে, বেশ ভালো বয়সও হয়েছে, তাদের কি না হয় দিয়ে দে। তুই কি পাগল হয়ে গেছিস? আমি আমার বোনদের কখনোই দেব না। দরকার পড়লে তো চাচাতো বোন বা মামাতো বোন থাকলে তাদের নিয়ে আয়, তাদের দিয়ে দেই। থাকলে তো অবশ্যই নিয়ে আসতাম। আমাদের হাতে আর মাত্র 8 ঘন্টা সময় আছে। এই 8 ঘন্টার ভেতরে যে করেই হোক মেয়েগুলো আমাদের জোগাড় করতে হবে। এই 8 ঘন্টার ভেতরে মেয়েগুলো আমাদের জোগাড় করতে হবে। কি করে করব সেটা জানি না। দরকার পড়লে লোকদের সামনে থেকে মেয়েগুলো তুলে নিয়ে যাব। তুই ওই দিকটা দেখ, আমি এদিকটা দেখছি। ভালোভাবে দেখিস, কেউ যদি থাকে তাহলে নিয়ে আসবি সাথে করে। দরকার পড়লে 10 লক্ষ টাকার লোভ দেখে নিয়ে আসবি। তাদের নিয়ে যেতে পারলেই হলো। আগে আমাদের জীবন বাঁচুক, এরপর না হয় পরের কাজ ভেবেচিন্তে নেওয়া যাবে। ঠিক আছে। দুজন দুই দিকে ছড়িয়ে পড়লো, কিন্তু কেউ রাজি হচ্ছে না যাওয়ার জন্য। এত টাকা লোক দেখানোর পরও কেউ যাচ্ছে না, কারণ আকাশ সকালবেলা এসে সবাইকে বলে দিয়েছে। যারা কলেজে পড়ে এসেছিল তারা কেউ শুনতে পায়নি। সন্ধ্যা 7টা সকলে বাড়িতে চলে গেল। এদিকে আজিজ আর ফারুক মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবে বুঝতে পারছে না, একটা মেয়েও পেল না। আজিজ, আর তো কিছুক্ষণ বাকি রয়েছে। এই কিছুক্ষণের মধ্যে আমরা কি করব? চল আমরা এক কাজ করি, টাকাগুলো নিয়ে কোথাও পালিয়ে যাই আর আমাদের ফোন এবং সকল কিছু বন্ধ করে দেই। আমরা না হয় পালিয়ে গেলাম, কিন্তু আমাদের পরিবারের কি হবে? তাদের উপর যদি হামলা করে তাহলে তো বড় সমস্যা পড়ে যাব।
তাহলে আমরা কি করব এখন সেটা বল। আমার মাথায় কোনো কিছু আসতেছে না, আমরা কি করব? সামনের একটা বস্তি আছে, ওইখান থেকে মেয়ে নিবি। ওইখানে অনেক মেয়ে আছে, কিন্তু তাদের বয়স অনেক কম। কম হোক আর বেশি হোক, মেয়ে তো নিতেই হবে। চল ওই বস্তিতে টাকা দেখিয়ে তাদের মায়ের কাছ থেকে না হয় মেয়েগুলোকে নিয়ে যাব। হ্যাঁ চল তাহলে। আজিজ এবং ফারুক যেতে লাগলো বস্তির দিকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ ফারুকদের গাড়ি টায়ার পাংচার হয়ে গেল। এটা দেখে আজিজ বলতে লাগলো, শালার সকল বিপদ এখনই আসতে হলো। মারুফ, গাড়িতে টায়ার আছে নাকি? টায়ার থাকলে তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলো, আমাদের হাতে সময় নেই। বাড়িতে তো টায়ার নেই, এখন কি করব? গাড়িটা এখানেই থাক, আমরা সামনের দিকে হেঁটে যাই। আমাদের তো আর গাড়ি নেই এটা ছাড়া। দেখি পরে কোনো গাড়ি জোগাড় করতে পারি কিনা, আগে বস্তিতে দিকে যেতে হবে। এই বলে আজিজ আর ফারুক চলে আসলো বস্তির ভেতরে। একটু বড় মেয়ে দেখতে চেয়ে তাদের আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো আজিজ। আসসালামু আলাইকুম, জেকে কোম্পানি থেকে এসেছে। আপনারা তো এই বস্তিতে থাকেন, আপনাদের মেয়েদের জন্য কাজের অফার এসেছে, খুব ভালো টাকা। প্রত্যেক মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবে। আমাদের সাথে যদি এখন আমাদের অফিসে যায় তাহলে আমরা প্রথমে 1 লক্ষ টাকা অ্যাডভান্স করব। না, আমাদের মেয়েকে কাজে দিব না, এখন যখন সময় হবে তখন কাজে দেব। আপনি বোঝার চেষ্টা করেন, প্রত্যেক মাসে 50 থেকে 60,000 টাকা কম কথা না। আমরা নিজেরাও কিন্তু এত টাকা পাই না। বলছি না দরকার নেই আমাদের এত টাকার, আমরা এখানেই ভালো আছি। আজিজ আর কিছু না বলে চলে গেল অন্য মেয়েগুলোর আব্বু আম্মুর কাছে। তাদেরকে আরও বেশি টাকার লোভ দেখালো, কিন্তু কেউ রাজি হলো না দেওয়ার জন্য। আজিজ আর ফারুক চলে আসলো ওই বস্তি থেকে। রাত প্রায় 10টা। দুজন রাস্তায় দাঁড়িয়ে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না। এখন আমরা কি করব? আমরা তার কাছ থেকে বাঁচবো কি করে? চল দুজন কোথাও গিয়ে লুকিয়ে থাকি, সকল কিছু বন্ধ করে। হ্যাঁ চল, আমরা আমাদের বাসায় গিয়ে লুকিয়ে থাকি। যদি কোনো বিপদ হয় তখন না হয় আমরা পুলিশের সাহায্য নেব। পুলিশ যদি এইসব জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস? তখন যদি আমাদের ফাঁসি হয় তাহলে আমাদের কোনো কিছু করার নেই, কারণ তুই তো বুঝতে পারছিস এখন যদি আমরা না বাঁচতে পারি তাহলে সামনে আমাদের আরও বিপদ হবে। এই বলে আজিজ আর ফারুক দুজনের বাসায় চলে গেল। রাত প্রায় 12টা। আজিজ এবং ফারুকের ফোন বন্ধ। এটা দেখে রানা বেশ রেগে গেল আর ফোন দিল তার ছেলেপেলেদের। কলটা রিসিভ হতেই রানা বলতে লাগলো, এই তোরা কি করিস এখানে বসে? এদিকে আজিজ আর ফারুক আমার টাকা নিয়ে পালাইছে, তারা মেয়ে জোগাড় করতে পারেনি, তাদেরকে খুন করে ফেল। ভাই তাদের কথা বাদ দেন, একটা বড় মালদার পার্টি পেয়েছি, উনি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই, আপনি আসতে পারবেন নাকি? তার সকল ইনফরমেশন আগে জোগাড় কর, দেখ সে পুলিশ কিংবা অন্য কোনো সরকারি কর্মকর্তার সাথে জড়িয়ে আছে নাকি। যদি জড়িয়ে থাকে তাহলে ওইখান থেকে তোরা পালিয়ে আয়। তোদের ধরতে পারলে আমার ফোন নাম্বার জেনে যাবে, তারপর খুব সহজেই আমাকে বের করে ফেলবে। বস আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ধরা পড়ে গেলেও তাদেরকে কিছু বলবো না। আমরা দেখেছি তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে। এখন রাখলাম, আর আজিজ এবং ফারুককে আমরা দেখে নিব, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, 2 দিনের ভিতরে জানি আমি তার লাশের পিক আমার ফোনে পাই। আমরা খুন করব কেন? আপনি নিজে না হয় এসে খুন করবেন। আমরা এই লোকটার ব্যাপারে সকল খোঁজ খবর নিয়ে দেখি, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ফোন দিব। এরপর আপনি আসলে না হয় আপনি নিয়ে তাদের বাসায় গিয়ে তারপর পরিবারকে শেষ করে দিব। চিটারি করার ফল তারা বুঝতে পারবে। ঠিক আছে, এখন রাখলাম তাহলে। এই বলে রানা ফোনটা কেটে দিল। এদিকে আকাশ বসে আছে তার একটা রেস্টুরেন্টে। ছদ্মবেশ এসেছে আকাশ। রানা ছেলেপেলেদের সাথে কথা বলে নিল। রানা ছেলেপেলে বলতে লাগলো, আচ্ছা ভাই আপনার নাম্বার দিয়ে যান, আমরা আপনাকে জানাবো যদি আমাদের মেয়ে লাগে। ঠিক আছে, এখন তাহলে আমরা যাই। আর এই নিন আমার নাম্বার। আরও 10টা গ্রুপকে আজকে মাল ডেলিভারি করতে হবে। এখন যাই তাহলে, অনেক কাজ আছে। এই বলে আকাশ চলে গেল তার বাসায়। এদিকে ফারুক দরজা বন্ধ করে বসে আছে তার রুমে। এমন সময় ফারুকের মা এসে বলতে লাগলো, কিরে ফারুক, খাবার খাবি না নাকি? সেই কখন বাইরে থেকে এসে দরজা বন্ধ করে শুয়ে আছিস? না মুখ খাবার খাবো না এখন, আমার ক্ষুধা লাগলে আমি নিজেই খেয়ে নেব।
আর কেউ যদি আসে তাহলে আমাকে বলে দরজা খুলবে, আমাকে না বলে দরজা খুলবে না। কেন, কিছু কি হয়েছে বাইরে? এরকম ভাবে কথা বলতেছিস, তোর গলার সুর শুনে মনে হচ্ছে তুই অনেক ভয় পেয়ে আছিস। আরে না আম্মু, এমনিতেই আসলে একটু আইসক্রিম খেয়েছিলাম তো, তাই আর কি ঠান্ডা বসে গেছে গলায়, এর জন্য এমন শব্দ শোনাচ্ছে। ফারুকের আম্মু চলে গেল, আর কিছু বলল না। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে আকাশ চলে গেল কলেজে। ক্লাসরুমে বসে আছে, এমন সময় খুশি আসলো আকাশের সামনে। কি ব্যাপার, আগের থেকে স্মার্ট হচ্ছেন মনে হচ্ছে। আগে তো শীতের কাপড় পরে আসতেন, এখন দেখছি কালো শার্ট প্যান্ট পরে এসেছেন। খুব হ্যান্ডসাম লাগছে আপনাকে। কি রে খুশি, পাম দেওয়া বন্ধ করবি? ছেলে বুঝে ফেলেছে তুই পাম দিতেছিস, তার মুখে দিকে একবার তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। খুশি আকাশের মুখের দিকে তাকাতে দেখতে পেল আকাশ মিটমিটি করে হাসতে। এটা দেখে খুশি বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে হাসছেন কেন? আসলে আমার আপনাকে পছন্দ হয়েছে, এজন্য পাম দিতেছিলাম। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? না, আমি আপনার সাথে রিলেশন করব না। আমি একটা মেয়েকে পছন্দ করি। ও আচ্ছা, কে সে মেয়ে একটু দেখানো যাবে? আকাশ তার আঙুল তুলে হিয়ার দিকে দেখালো। এদিকে হিয়া বলতে লাগলো, এই ছেলে, কি বলতেছো এসব? তুমি আমাকে পছন্দ করো মানে? 2 দিন হয়েছে এই কলেজে এসেছো, আর এসেই আমাদের সাথে মজা শুরু করে দিয়েছো। আমি সিরিয়াসলি বলতেছি, আমি আপনাকে পছন্দ করি। এখন আপনি আমাকে পছন্দ করেন বা না করেন তাতে আমার কোনো যায় আসে না। আমি আমার পছন্দের কথা বলে দিয়েছি। এই বলে আকাশ বেঞ্চ থেকে উঠে চলে গেল বাইরে। এদিকে হিয়া খুশিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ছেলেটা মনে হয় পাগল, তাই না রে খুশি? মাত্র 2 দিন হয়েছে এই কলেজে এসেছে, এসে আমাকে এইসব বলতেছে। আচ্ছা হিয়া, একটা কথা বলতো, তোর চোখ দেখে এমন লাগতেছে কেন? তুই ছেলেটার কথায় খুশি হয়েছিস? কই, আমি খুশি হয়েছি। আজাইরা কথা বলিস না তো, আজকে মনে হয় ক্লাস হবে না। চল বাসায় চলে যাই। আজকে বাসায় যাব না, চল কোথাও ঘুরতে যাই। হিয়া তাকে সকল বান্ধবীদের নিয়ে চলে গেল ঘুরতে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হিয়া চলে গেল বাসায়। এদিকে আকাশ চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে। চেয়ারে বসে বলতে লাগলো, স্যার, আপনি কি দেখতে পাচ্ছেন কিছুদিন ধরে ছাত্রছাত্রী কমে যাইতেছি? হ্যাঁ দেখতেছি, কিন্তু শিক্ষকদের জিজ্ঞেস করলে তো ওনারা কিছুই বলতে পারে না। ছাত্রছাত্রীদের মোবাইল ফোন দিলে ওরা ফোন রিসিভ করে না, তাদের আব্বু আম্মুর কাছে ফোন দিলে তারা তাদের ছেলেমেয়ের খবর দিতে পারে না। এখানে কি করব আমরা? স্যার, আমার মনে হয় কি ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে যাইতেছে। কি বলতেছো এইসব? তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাইতেছে কে? শুধু একবার নামটা বল, আমি আইনের কাছে বলতেছি, ওরা সব কিছু রেডি করে দেবে। স্যার, আমি জানবো কি করে? কিন্তু আমার সন্দেহ হচ্ছে এটা, তাই আমি আপনাকে বললাম। আর কিছুদিন যাক, এরপর আপনি দেখতে পারবেন সকল কিছু, কারা আপনার কলেজ থেকে ছেলে মেয়ে কিডন্যাপ করে নিয়ে যাইতেছে। এই বলে আকাশ চেয়ার থেকে উঠে চলে আসলো বাইরে। বাইকটা নিয়ে বাসার দিকে রওনা দিল। এদিকে আজিজ বসে আছে তার রুমে। এমন সময় তার ছোট বোন রেহেনা এসে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তুমি এভাবে চুপচাপ ঘরের ভিতরে বসে আছো কেন? আর তোমার ফোন কোথায়? তোমার ফোন বন্ধ বলতেছে কেন? সিমটা কোথাও যেন হারিয়ে গেছে, এর জন্য সিম বন্ধ বলতেছে, আর ফোনটা চুরি হয়ে গেছে। ও আচ্ছা, নিচে আসো, খাওয়া দাওয়া করবে। আব্বু আম্মু তোমাকে ডাকতেছে খাবার খাওয়ার জন্য। তুই নিচে যা, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, যাও তাহলে তুমি। রেহেনা চলে গেল। এদিকে আজিজ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে খাবার খেতে। টেবিলে বসেছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আজিজ ভয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আজিজকে উঠে দাঁড়াতে দেখে তার ছোট বোন বলতে লাগলো, কি হয়েছে ভাইয়া, তুমি উঠছো কেন? তুমি বসো, আমি দেখে আসতেছি কে এসেছে। এই বলে রেহেনা চলে গেল দরজা খুলতে। এদিকে আজিজ দরজার দিকে একভাবে তাকিয়ে আছে। এই না বুঝি রানার ছেলে পেলে চলে আসে। দরজা খুলতে পাশের বাসার রহমত মিয়া বাড়ির ভেতরে প্রবেশ করলো আর বলতে লাগলো, এই নাও মা, তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি।
আমার বড় মেয়ের বাচ্চা হয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ চাচা। আপুকে নিয়ে এসেছেন নাকি? না, নিয়ে আসি নাই, কিছুদিন পর আসবে। ও আচ্ছা। বরকত মিয়া চলে গেল। এদিকে আজিজ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়লো। চোখ বন্ধ করতেই রানার মুখটা বেশ ভেসে উঠলো তার সামনে। এদিকে আকাশ বাসে আসতেই তার রুমে চলে গেল। নিচে বসেছিল হিয়া এবং সবাই। এমন সময় হিয়া বলতে লাগলো, চাচি, আমি আকাশ ভাইয়ার রুম থেকে আসতেছি, ওনাকে একটা ইনফরমেশন দেওয়ার দরকার। ঠিক আছে, যা তাহলে রুমে। হিয়া চলে গেল আকাশের রুমে। গিয়ে দেখে আকাশ ফ্রেশ হয়ে মাত্র বাইরে এসেছে। আকাশকে দেখে বলতে লাগলো, ভাইয়া, তুমি কলেজে যেটা বলেছো ওটা কি সত্যি? আমি আবার কলেজে কি বললাম তোকে? আমাকে না, মানে আমার বান্ধবীকে যেটা বলেছো ওটা কি সত্যি? হ্যাঁ, যেটা বলেছি ওইটা সত্যি। এখন কি করবি তুই? না, কিছু করব না, এটা জানার জন্যই এসেছি। এই বলে হিয়া চলে গেল নিচে। এদিকে আকাশ চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে, কিন্তু হিয়া নেই। এটা দেখে আকাশ তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, একটু আগে না দেখলাম হিয়া ছিল, চলে গেছে নাকি? হ্যাঁ, তোর ঘুম থেকে এসে চলে গেছে। কেন, দরকার ছিল নাকি? দরকার থাকলে ফোন দে তো চাচিকে। না, দরকার নেই, এমনি জিজ্ঞাসা করলাম। আমাকে খাবার দাও, ক্ষুধা লাগছে। খাবার টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আকাশ খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে তাকিয়ে তার স্যার ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মনির বলতে লাগলো, আকাশ, কাজ কত দূর এগিয়ে গেছে? তাদেরকে ধরতে পারবে নাকি আমি টিম বাড়িয়ে দেব? না স্যার, টিম বাড়াতে হবে না। আমি আর কয়েকদিনের মধ্যে তাদেরকে ধরে ফেলবো। আপনি আর কয়েকদিন অপেক্ষা করান। ঠিক আছে, আর কদিন অপেক্ষা ঠিক আছে, আরও কয়েকদিন অপেক্ষা করে রইলাম। আকাশ তার পরবর্তী প্ল্যান করতে লাগলো। এভাবেই কেটে গেল 2 দিন। কলেজ মাঠে বসে আছে আকাশ। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে তাকিয়ে রানার লোকেরা ফোন দিয়েছে। কলেজের পেছন দিকটায় চলে গেল। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আমরা আপনার সাথে কাজ করতে চাই, আমাদের বস আপনার সাথে দেখা করবে। আপনাদের বস কবে দেখা করবে আমার সাথে? সময় এবং তারিখ বলেন, কারণ আমি সবসময় বিজি থাকি, আপনারা তো জানেন। হ্যাঁ, আমরা জানি আপনি সবসময় বিজি থাকেন। 2 দিন পর আমাদের বস আসতেছে, তখন আপনার সাথে দেখা করবে। ঠিক আছে, আমিও রেডি আছি আপনার বসের সাথে দেখা করার জন্য। আকাশ আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। কলেজ শেষ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই চাঁদনি এসে দরজা খুলে দিল। ভাইয়া, তোমার সাথে দেখা করতে কয়েকজন লোক এসেছে, বলেছে যে তারা নাকি তোমার অফিসের লোক। তাদের নাম বলেছে নাকি? স্যার তো আমাকে বলেছে যে কোনো লোক পাঠাবে না, তাহলে হঠাৎ লোক কোথা থেকে আসবে? তাদের নাম তো বলে নাই, কিন্তু তাদের গায়ে পোশাক ছিল সিআইডি। 3 জনের নাম হচ্ছে সাব্বির, সুমন আর রিসাদ। ও আচ্ছা, তারা এসেছিল। তারা আমার সাথে কাজ করে হয়তো ছুটি দিয়েছে। তাদের গ্রাম আমাদের গ্রামের পাশে, আমি তাদের ফোন দিবনি। এই বলে আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফয়সাল ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ফয়সাল বলতে লাগলো, কিরে আকাশ, কেমন আছিস? তোর বাড়িতে গিয়েছিলাম, পরে তো ছোট বোন বলল তুই নাকি কলেজে গিয়েছিস। হ্যাঁ রে, নতুন একটা মিশন পেয়েছিলাম, ওইটা কমপ্লিট করতেছি। তা তোদের ছুটি দিয়েছে নাকি আমাদের বাসায় আসলে? হ্যাঁ, 3 মাসের ছুটি দিয়েছে, এই জন্য বাসায় চলে এসেছি। প্রায় 1.5 বছর পর ছুটি পেয়েছি। আসবো না কি করব? ওইখানে বসে থাকবো নাকি? বসে থাকবি কেন? ভালোই হয়েছে তোরা চলে এসেছিস। সাগর তাদের সাথে কথা বলে ফোনটা কেটে দিল। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3টি দিন। বসে আছে সোফায়। এমন সময় তার ফোনটা বেজে উঠবে। তাকিয়ে দেখে রানার লোক ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আমাদের বস চলে এসেছে। আজকে রাতে 12টায় কিংডম রেস্টুরেন্টে থাকবেন, ওইখানে আমার বস আসবে। আজকে চিনব কি করে আমি? আমি তো আপনাকে চিনি, আমি আমার বসের সাথে থাকব, তখন আপনাকে দেখিয়ে দিব আমাদের বসকে। প্রথমে কত টাকার বাজেট করতে চান? আমার কাছে অ্যাভেলেবেল মেয়ে আছে, কয়টা লাগবে আপনাদের সেটা বলবেন,
আপনাদের চাহিদা অনুযায়ী আমি মেয়ে পাঠিয়ে দিব। এই দেখেন আমার ছেলেরা কতগুলো মেয়ে তুলে এনেছি। আকাশ তার ফোন থেকে কয়েকটা ছবি দেখাতে লাগলো, যেগুলো গুগল থেকে ডাউনলোড করেছে সে। ছবিগুলো দেখানোর পর আকাশ বলতে লাগলো, এখন তাহলে রাখছি, রাতে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই বলে আকাশ ফোনটা রেখে দিল। তার সকল কিছু গুছিয়ে নিয়ে বসে আছে। পিস্তল দুইটাতে আরো বুলেট ভরে নিল আর সাইলেন্সার লাগিয়ে দিল। রানা চৌধুরী তৈরি থেকো, কালকে আমার সাথে ফাইট করে জেলে যাওয়ার জন্য। এইসব ভাবতেছে আকাশ। এমন সময় তার রুমে প্রবেশ করলো হিয়া। হিয়াকে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার হিয়া, তুমি এই সময় এখানে কি করো? তোমাকে দেখতে এসেছিলাম, দেখা শেষ হয়ে গেছে, চলে যাইতেছি এখন। এই বলে হিয়া চলে গেল নিচে। এদিকে আকাশ ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। আজকে আকাশ দেখা করতে যাবে রানার সাথে। রাতে সেম আগের মতো ড্রেস আপ করে চলে আসলো সেই রেস্টুরেন্টে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রানা এবং তার কয়েকজন ছেলে পেলে আসলো। আকাশের চেয়ারের সামনে বসে বলতে লাগলো, এই কেমন আছো জাকি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেরি না করে কাজের কথায় আসা যাক। আমার আরো অনেক কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। আমারও অনেক কাজ আছে, আপনার সাথে কথা বলি। আরও 2 থেকে 3 জনকে মেয়ে ডেলিভারি দিতে হবে। আপনি এখন প্রতি মেয়ের জন্য কত টাকা করে রাখতে পারবেন সেটা বলেন। আপনি কত করে দিতে পারবেন সেটা শুনি, এরপর না হয় আমি আমার মূল্যটা বলতেছি। আমি আপনাকে প্রতি মেয়ের জন্য 10 লাখ করে টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। আপনি রাজি আছেন তো? আপনাকে 10 লক্ষ টাকাও দিতে হবে না, আপনাকে শুধু আমার সাথে একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে আমাকে বলেন। বেশি দূরে না, এখান থেকে প্রায় 5 কিমি দূর হবে জেলটা, ওইখানে যেতে হবে। মানে কি করতে বলতাছেন? এই বলে রানা তার কোমর থেকে পিস্তলটা বের করে আকাশের দিকে তাক করলো। এদিকে আকাশ রানার হাত থেকে পিস্তলটা নিয়ে রানা চেলাপেলাদের গুলি করে নিচে বসে দিল। গুলির শব্দ শুনে আশেপাশের লোকেরা দৌড়াদৌড়ি করতে লাগলো। এদিকে আকাশ তার কোমর থেকে আরেকটা পিস্তল বের করে 2টা পিস্তল রানার দিকে তাক করে বলতে লাগলো, রানা চৌধুরী কি খবর? অনেকদিন পর আপনাকে দেখলাম। আমি জানি আপনার পিছনে আরও একজন আছে, তাকেও কালকে ধরে ফেলবো। আকাশ আমাকে ছেড়ে দে, তা না হলে খুব খারাপ হবে তোর সাথে, বলে দিলাম। আমার সাথে খারাপ হলে খারাপ হোক, আমি জানি কতটা খারাপ হতে পারে। আমার সাথে চল এখন জেলে। এ বলে আকাশ ফোন দিল জেলে। একটা বড় গাড়ি নিয়ে আসলো। রানা এবং তার ছেলেপেলেকে গাড়িতে উঠিয়ে হ্যান্ডকাপ পরিয়ে দিল। গাড়ি চালাতে লাগলো ড্রাইভার। এদিকে বসে আছে ড্রাইভারের পাশে আকাশ। পেছনে রানা বসে বলতে লাগলো, কি রে, তোরা না বললি এই লোকটা কোনো সরকারি কর্মকর্তার সাথে জড়িত না? তাহলে এখন আসলো কোথা থেকে? সে একজন সিআইডি অফিসার, সেটা তোরা আগে থেকে জানতি তাই না? না ভাই, আমরা আগে থেকে জানতাম না। আমাদের গুপ্তচর বলেছে যে সে অন্য টিমের সাথে কাজ করতেছে। আমিও খবর নিয়েছি, তারা বলেছে কাজ করতেছে তাদের সাথে, কিন্তু হঠাৎ করে সে যে একজন সিআইডি অফিসার হয়ে যাবে, কিন্তু এটা আমরা জানতাম না। সে আগে থেকে সিআইডি অফিসার ছিল। যাদের নাম্বার দিয়েছে তারা হয়তো তার পরিচিত কেউ ছিল, তো তোর সাথে মিথ্যে বলছে। কিন্তু বস, মিথ্যা যখন বলেছে এটা বুঝলাম। সে যে বলেছে আপনার পিছনে আরো একজন আছে, সে কি আমাদের আসল বস নাকি আপনি আমাদের আসল বস? আমি তোদের আসল প্রশ্ন, আসল বয়স হচ্ছে শেষ। এইসব কথা বলছে। এদিকে আকাশ সবকিছুই শুনছে। বেশ কিছুক্ষণের মধ্যেই আকাশ চলে আসলো সিআইডি অফিসে। রানাকে নিচে নামিয়ে আনলো। এটা দেখে মনির বলতে লাগলো, আকাশ, তুমি তো খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেললে। তাদেরকে তো ধরে ফেলেছো তুমি, অনেক ধন্যবাদ তোমাকে। স্যার, তাদের চেলাপেলাকে ধরেছি, কিন্তু আসল মাস্টার মাইন্ড তো লুকিয়ে আছে এখনও কলেজে। তাকে আজকে ধরবো না, তাকে কালকে ধরবো। তার মানে এই রানা আসল লিডার না, আসল লিডার অন্য কেউ? জি স্যার, আসল লিডার হচ্ছে কলেজের প্রিন্সিপাল। অনেক খোঁজ খবর নেওয়ার পর এই খবর পেয়েছি। উপরে উপরে প্রিন্সিপাল সকল কিছু করতেছে, আর ভিতরে যে এত বড় শয়তান এটা আজকে জানতে পারলাম। কি, প্রিন্সিপাল এত বড় অপরাধ করতে পারলো? দাঁড়াও, কালকে তোমাকে যেতে হবে না, কালকে আমি যাব এবং সাথে তুমি চাইলেও যেতে পারো। এই প্রিন্সিপালকে এমন শিক্ষা দিব, কলেজের ছাত্রছাত্রীদের হাতে মার খাইয়ে তাকে মেরে ফেলবো। এখন তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি ওদের ব্যবস্থা করছি। আকাশ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। কি
কিরে আকাশ, আজকে এত দেরি হলো? শত্রুদের ধরতে গিয়েছিলাম, তাই আম্মু দেরি হয়ে গেছে। আমার জন্য খাবার রেডি করো, খুব ক্ষুধা লাগছে, রাতও অনেক হয়েছে। যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। সকাল 7টা, চাঁদনিটাকে ঘুম ভাঙলো আকাশের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে চলে আসলো অফিসে। আকাশকে দেখে মনির বলতে লাগলো, আকাশ চলো, এখন কলেজের ওই প্রিন্সিপালকে ধরতে হবে। জি স্যার, চলেন। কয়েকটা সিআইডি অফিসারের গাড়ি কলেজের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর এক এক করে কলেজের ভিতরে প্রবেশ করতে লাগলো সিআইডি অফিসারদের গাড়িগুলো। পুরো কলেজ ঘিরে ফেলেছে সিআইডির অফিসাররা। আকাশ আর মনির চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমের সামনে। এসে দেখে প্রিন্সিপাল স্যার বসে আছে টেবিলের উপর পিস্তল রাখা। আকাশকে এবং মনিরকে দেখতেই গুলি করতে লাগলো, কিন্তু গুলি একটাও কারো শরীরে লাগলো না। আকাশ তার কোমর থেকে পিস্তলটা বের করে গুলি করে দিল প্রিন্সিপাল স্যারের হাতে। প্রিন্সিপাল স্যারের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে গেল। আকাশ দৌড়ে গিয়ে প্রিন্সিপালের 2 হাত এক করে হ্যান্ডকাপ পরিয়ে দিল। আকাশ এবং মনির চেয়ারে বসে পড়ল আর বলতে লাগলো, তুই কি ভেবেছিলি প্রিন্সিপাল? আমাদের কোনো অফিসার তোকে ধরতে পারবে না। আমরা এমন কোনো অফিসার তৈরি করি নাই যে তোদের মতন চেলাফেলাকে ধরতে পারবে না। সে তুই এখন আমাদের সাথে জেলে যাবি, তোর চেলাপেলাদের সাথে থাকবি ওখানে। এই কে কোথায় আছো? এই প্রিন্সিপালকে নিয়ে যাও, গাড়িতে বসাও, তার চেলাপেলাদের সাথে থাকুক না হয় কিছুদিন। এরপর আদালত থেকে ফাঁসির রায় আসলে তাকে ফাঁসি দেওয়া হবে। মনির, তুই এটা ভালো করলি না। তুই আমার সবচাইতে কাছের বন্ধু ছিলি, কিন্তু আজকে তুই এটা করলি। প্রিন্সিপাল, তুই কলেজ চালিয়ে আশা করি মোটামুটি ভালোই টাকা ইনকাম করতে পারতি, কিন্তু তুই ইনকাম করলি না, খারাপ কাজে লিপ্ত হলি। এখন দেখ তার ফল কি হয়। প্রিন্সিপালকে নিয়ে চলে গেল। এদিকে আকাশ বসে আছে মনিরের পাশের সিটে। কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপালকে নিয়ে চলে আসলো সিআইডি অফিসে। সবাইকে একসাথে রেখে দিল। আকাশ এবং মনির বসে আছে মনিরের কেবিনে। এমন সময় মনির বলতে লাগলো, আকাশ, তোমাকে আবার অফিসে জয়েন করতে হবে। অনেকদিন তো বাসায় ছিলে এবং কাজও করছিলে, কাল থেকে অফিসে জয়েন করো। ঠিক আছে স্যার, কাল থেকে আমি অফিসে জয়েন করব। এখন তাহলে আমি বাসায় যাই। আর তোমার কোনো মিশন আছে নাকি? হ্যাঁ, তুমি কালকে আসো, এরপর সবাইকে নিয়ে মিশনের ব্যাপারে আলোচনা করব, কারণ মিশনটা একটু বড়, তোমাকে একা পাঠানো যাবে না। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই। এই বলে আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, কালকে সকালে আমার চলে যেতে হবে অফিসে, আমি আর বাড়িতে থাকতে পারবো না। আর কয়েকটা দিন বাসায় থাকলে কি এমন হতো? তুই তো স্যারকে ফোন দিয়ে বল যে আর 2টা দিন ছুটি দেওয়ার জন্য। আম্মু অফিস থেকে ছুটি দিবে না, যাই বলি না কেন, কারণ অফিসে একটা নির্দিষ্ট মালা আছে, ওই মালা অনুযায়ী চলতে হয়। যেমন আমাদের কাপড়ে মিলে একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক সেভাবেই এটারও সময় আছে। আবার না হয় কিছুদিন পর আসবো। ঠিক আছে, আবার না হয় কিছুদিন পর আসিস। কিছুদিন পর আসলে তোর বিয়ের জন্য মেয়ে দেখব। আম্মু, বাইরে মেয়ে দেখতে হবে কেন? বাসায় তো মেয়ে আছে। তুই কার কথা বলতেছিস আকাশ? হিয়ার কথা? হ্যাঁ আম্মু, হিয়াকে তো তোমাদের পছন্দ, আমারও পছন্দ হয়েছে। এখন তুমি চাচা চাচির সাথে কথা বলে দেখো, ওরা যদি চায় তাহলে বিয়ে করব, আর না চাইলে বলে দেবে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তুই কালকে চলে যা, এরপর না হয় আমি হিয়ার আম্মু আব্বুর সাথে কথা বলে নিব। আকাশ আরও কিছুক্ষণ তার মায়ের সাথে কথা বলে চলে আসলো ওপরে। ফ্রেশ হয়ে নিচ থেকে খাওয়া দাওয়া করে চলে আসলো আবার রুমে। বেশ কিছুক্ষণ পর আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা, আকাশ বসে আছে তার রুমে। এমন সময় আকাশের রুমে প্রবেশ করলো হিয়া। হিয়াকে দেখে আকাশ বলতে লাগলো, হিয়া, আমি চলে যাচ্ছি, আজকে তুমি ভালোভাবে লেখাপড়া করো, আমি কিছুদিন পর আবারও আসবো, এসে তোমাকে বিয়ে করব। ঠিক আছে, আর আমাকে ফোন দিবেন প্রতিদিন। ঠিক আছে, ফোন দেবো। এখন তাহলে আমি যাই। আকাশ চলে আসলো বাইরে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার অফিসের দিকে রওনা দিল। প্রায় 2 ঘন্টা পর চলে আসলো অফিসে। রাস্তায় জ্যাম থাকার কারণে দেরি হয়েছে। অফিসে প্রবেশ করতেই মনির সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই আকাশের মতন হওয়ার চেষ্টা করো,
দেখেছো তো আকাশ কত চেষ্টার পরেও সে নিজেকে কত বড় অফিসার করেছে। আমি চাই এরকম অফিসার আমাদের সিআইডি টিমে থাকুক। স্যার ইনশাল্লাহ আমাদের সিআইডি টিমে অনেক অফিসার আছে আমার মতো। আপনি এখন মিশন সম্পর্কে বলতে থাকেন। আর মিশন শেষ হবার পর আমার ছুটি লাগবে 3-4 মাসের, কারণ আমি বিয়ে করব। ও আচ্ছা, ঠিক আছে, করো তাহলে। এখন প্ল্যানটা শোনো, কিভাবে কি করতে হবে। মনি সকল কিছু বুঝিয়ে দিতে লাগলো সবাইকে। সব কিছু বুঝে ফেরার পর যে যার মতন কাজ করতে লাগলো। ফয়সাল, তাদের লোকেশন বের করতে পেরেছিস তো? হ্যাঁ, লোকেশন বের করতে পেরেছি। তাদের ধরতে গেলে আমাদের 1 মাস সময় লাগবে। 1 মাস সময় লাগবে না। তাদের ধরার জন্য নিয়মিত কাজ কর, দেখবি তাদেরকে 15 দিনের মধ্যে ধরে ফেলেছি আমরা। তাই করতে হবে। এই বলে আকাশ চলে আসলো ওই স্থানে। এসে দেখে শত্রুর লোকেরা কাজ করতেছে। বিভিন্ন ড্রাগস এবং অন্যান্য জিনিস বিক্রি করে তারা। আকাশ দূর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে লাগলো ওইখানে কতজন লোক আছে। দেখা শেষ করে আকাশ এবং ফয়সাল তার টিম নিয়ে চলে গেল ওইখানে। ফয়সাল, তাদের উপরে গুলি চালানোর কোনো দরকার নেই, যেভাবে আছে সেইভাবেই থাক। এখন যদি গুলি করতে যাই তাহলে ওরা পালিয়ে যাবে। রাতের আঁধারে সবাইকে ধরতে হবে। হ্যাঁ, রাতের আধারে যেতে হবে। আকাশ এবং ফয়সাল আবার চলে আসলো তাদের সিআইডি অফিসে। রাতের অপেক্ষা করতে লাগলো সবাই। রাত 11টা, সবাই চলে আসলো ওইখানে। এসে দেখে তারা কাজ। আকাশ তাদেরকে সরিয়ে সিটিয়ে পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশ বলতে লাগলো, তাদের উপর ফায়ার করবে না, আর ফায়ার করলে পায়ে বা হাতে ফায়ার করবে। তাদেরকে জীবিত অবস্থায় নিয়ে যেতে হবে। আকাশের কথা মতো তারা আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। আর যাকে সামনে পাচ্ছে তাকে বেঁধে রেখে এবং মুখে কষ্টি পেঁচিয়ে নিচে ফেলে রেখে চলে গেল। প্রায় 4 ঘন্টা মিশন করার পর সবাইকে ধরে ফেললো। সবাইকে নিয়ে চলে আসলো সিআইডি অফিসে। সবাইকে নিয়ে আসতে দেখে মনির বলতে লাগলো, আকাশ এবং সাব্বির এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলছি, তোমরা যেভাবে কাজ করছো দেশের জন্য, এতে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। তোমরা এভাবেই কাজ করতে থাকো, দোয়া করি তোমাদের জন্য। স্যার, আর কোনো মিশন আছে নাকি? আপাতত কোনো মিশন নেই। তুমি তো 3 মাসের ছুটি চেয়েছিলে, তুমি যেতে পারো যদি এখন যাও। এখন যেহেতু কাজ নেই তাহলে এখনই চলে যাই। পরে যেহেতু কাজ শুরু হয়ে যাবে তখন না হয় আমাকে একবার ফোন দিয়ে বা মেসেজ দিয়ে জানিয়ে দিলেই হবে। ঠিক আছে, তোমাকে জানিয়ে দেওয়া হবে। তুমি এখন রেডি হয়ে চলে যাও বাসায়। আকাশ চলে আসলো রুমে। দীর্ঘ 15 দিন পর মিশন শেষ করে বাসার দিকে রওনা দিল আকাশ। রাত 9টা। আকাশ দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সামনে। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে বাবা, তুই না গিয়েছিলি অফিসে, 15 দিন পর ফিরে আসলি যে? বলেছিলাম 2 থেকে 3 বছরের মধ্যে বাসায় আসবি না। আম্মু, এখন কাজের চাপ কম, তাই স্যার ছুটি দিয়ে দিয়েছি। আমিও চলে এসেছি। ভালো কাজ করেছিস। এখন না হয় তোর চাচা চাচির সাথে কথা বলে তোর আর হিয়ার বিয়েটা ঠিক করে ফেলবো। যা, ফ্রেশ হয়ে আয়। আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় চাঁদনি বলতে লাগলো, ভাইয়া, তুমি হিয়াপুকে বিয়ে করবে? হ্যাঁ, আমি হিয়াকে বিয়ে করব। কেন, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। আসলে হিয়াপু অনেক রাগী তো, তাই আর কি তোমাকে আগে থেকে জানিয়ে দিলাম। ও আচ্ছা, এই কথা। রাগী তো কি হয়েছে? রাগী মানুষ দেখতে সুন্দর হয়, আর হিয়া তো এমনিতেই সুন্দর। হয়েছে হয়েছে, একটু বইয়ের নাম নিয়েছি আর অমনি প্রশংসা শুরু হয়ে গেছে না? নিজের বোনের প্রশংসা তো একদিনও করো নাই। প্রশংসা করি নাই তো কি হয়েছে? তুই তো দেখতে কোনো দিক দিয়ে কম না। যে দেখবে সে পছন্দ করবে। আকাশ তার বোনের সাথে কথা বলা শেষ করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে হিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে হিয়া বলতে লাগলো, কেমন আছো, কি করছো? এই তো শুয়ে আছি। ভালো আছি। আমি তো বাসায় এসেছি প্রায় 3 ঘন্টা হয়েছে। তুমি জানো না নাকি? কই, আমাকে তো চাঁদনি আপা আম্মু কিছুই বললে নাই। আমি এক্ষুনি আসতেছি তোমার বাসায়। এখন আসার প্রয়োজন নেই। কালকে চাচা চাচিকে নিয়ে আসবে একসাথে। আমাদের বিয়ের কথাবার্তা বলবে। ঠিক আছে, তাহলে এখন কথা বলো। আকাশ হিয়ার সাথে সারা রাত কথা বলল।
পরের দিন সকাল 11টা। আকাশ এবং তার পুরো পরিবার খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। চাঁদনি গিয়ে দরজা খুলে দিতে হিয়া এবং তার আব্বু আম্মু আসলো। সোফায় এসে বসে আছে সবাই। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে হিয়ার আব্বু বলতে লাগলো, আকাশ, তুমি কি হিয়াকে বিয়ে করতে চাও? হ্যাঁ চাচা, আমি হিয়াকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আমার মেয়েকে আর দূরে কোথাও বিয়ে দিলাম না, তোমার কাছেই থাকুক। যে কোনো সময় আমি আমার মেয়েকে এসে দেখে যেতে পারবো। কি বলো হিয়া আম্মু? আমি আর কি বলবো, আমি তো আগে থেকেই বলছি যে আকাশের সাথেই হিয়ার বিয়ে দিব। এখন আকাশের সাথেই হিয়ার বিয়েটা ঠিক হয়েছে। এখন তাহলে বিয়ের দিন তারিখ ফাইনাল করা যাক। বিয়ের দিন তারিখ কিসের ঠিক হবে? আকাশ আর হিয়ার আজকেই বিয়ে হবে, আর কোনো কথা হবে না, অনুষ্ঠান করা লাগবে না। কি বলো হিয়ামা? আপু একদম ঠিক কথা বলেছে, কোনো অনুষ্ঠান করার দরকার নেই। এখন না হয় বিয়ে করিয়ে দিন, কিছুদিন পর না হয় ছোটোখাটো একটা অনুষ্ঠান করিয়ে সবাইকে জানিয়ে দিবেন। একদম ঠিক কথা বলেছ, কিছুদিন পর না হয় সবাইকে জানিয়ে দেওয়া হবে। আজকে রাত্রে না হয় বিয়ে হবে তোমাদের। আকাশ কিছু না বলে উঠে চলে আসলো ছাদে। এদিকে আকাশের পিছু পিছু হিয়াও চলে আসলো ছাদে। পাশে দাঁড়িয়ে আকাশের হাত ধরে বলতে লাগলো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একজন সিআইডি অফিসারের বউ হব। এখন দেখো আল্লাহ মিলিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, আল্লাহ মিলিয়ে দিয়েছি। আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। চলো নিচে চলে যাই, ছাদে অনেক রোদ। হ্যাঁ চলো। আকাশ আর হিয়া চলে আসলো। আকাশ কিছুক্ষণ দুজনে কথা বলে সন্ধ্যায় চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আড্ডা দিতেছে। আকাশ আর হিয়াও বসে পড়লো তাদের সাথে। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তাদের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার আকাশের আব্বু, রাত 11টা বেজে গেছে, এখনো কাজে আসলো না? ওই তো কাজে ফোন দিয়েছে, হয়তো চলে এসেছে। আকাশের আব্বু ফোনটা রিসিভ করে কাজের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কাজে চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু গিয়ে দরজা খুলে দিল। কাজী সাহেব ভেতরে চলে আসলো। আকাশ এবং হিয়া সকল কিছু দিয়ে দিল কাজী সাহেবকে। এদিকে কাজী সাহেব সকল কিছু দিয়ে দেওয়ার পর কাজী সাহেব তার খাতায় লিখতে লাগলো। বেশ কিছুক্ষণ লেখার পর আকাশ এবং হিয়ার বিয়েটা করিয়ে দিয়ে চলে গেল কাজী। রাত প্রায় 1টা। আকাশ আর হিয়া চলে আসলো রুমে। আকাশ দরজাটা লাগিয়ে দিয়ে হিয়াকে কোলে তুলে নিল। আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে যাচ্ছে আকাশ কোলে নিয়ে। বেশ কিছুক্ষণ পর হিয়াকে বিছানায় শুয়ে দিয়ে হিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। হিয়াও আকাশকে বাধা দিল না। আকাশ তার মন ইচ্ছামতো আদর করতে লাগলো। দুজন সুখের সাগরে ভেসে গেল। আজকের গল্পটা এই পর্যন্তই। তারা দুজন রোমান্স করতে থাকুক। আমরা এখন বিদায় নিই।